আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মানবতা বিরোধী অপরাধের আলাদা তিনটি মামলায় সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 32 আসামিকে 22 অক্টোবর বুধবারের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে হাজির করতে হবে। এর মধ্যে 15 কর্মকর্তা সেনা আইন অনুযায়ী সেনাবাহিনীর হেফাজতে আছেন। সরকারের পক্ষ থেকে তাদের জন্য সেনা সদরের ভেতরে একটি ভবনকে বিশেষ কারাগারও ঘোষণা করা হয়েছে। কিন্তু তাদের হেফাজতে রাখা কিংবা গ্রেপ্তারের বিষয়ে আইসিটির প্রসিকিউশন কিংবা আদালতকে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি। যেহেতু আদালত হাজিরার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন এবং 21শে অক্টোবর পর্যন্ত এই সময়সীমার মেয়াদ বাড়ানো হয়নি, সে কারণে অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার ব্যাপারে আইনি বাধ্যবাধকতা তৈরি হয়েছে। প্রশ্ন হলো, 22শে অক্টোবর কি এই 15 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে? আইসিটির প্রসিকিউশন বলছে, 15 সেনা কর্মকর্তা সহ তারা যদি হাজির না হন অথবা তাদের হাজির না করা হয়, তাহলে তাদের হাজির হতে দুটি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে, সেনা হেফাজতে থাকা অভিযুক্ত এই 15 সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করা হতে পারে। এই 15 সেনা কর্মকর্তার পক্ষ থেকে তাদের আইনজীবীরা জামিনের আবেদনও করবেন। তবে আইসিটির যে ধরনের বিশেষ আদালত, তাতে জামিন সচরাচর দিতে দেখা যায় না। যদিও জামিনের বিষয়টি আইনগতভাবে ট্রাইব্যুনালের নিজস্ব কার্যপ্রণালী বিধি বা রুলস অফ প্রসিডিউর দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, যা প্রণয়নের ক্ষমতা আইসিটি অ্যাক্টের 22 ধারায় ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে। সেনা সূত্রে জানা গেছে, 15 সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করার ক্ষেত্রে তাদের নিরাপত্তাজনিত বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। সে কারণে আদালতে যদি হাজির করার সিদ্ধান্ত হয়, তাহলে নিরাপত্তার জন্য ব্যাপক কড়াকড়ি আরোপ করা হতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মামলা তিনটির মধ্যে দুটি হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের মাধ্যমে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায়। অন্যটি জুলাই গণ আন্দোলনের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায়। এই তিন মামলায় অভিযুক্তদের মধ্যে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বাইরে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদ সহ র্যাবের সাবেক 3 মহাপরিচালক ও পুলিশের 2 ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর অভিযুক্ত সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের মধ্যে 15 জন সেনা হেফাজতে আছেন। 8 অক্টোবর এই তিনটি মামলার অভিযোগপত্র আমলে নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে 22শে অক্টোবরের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়। দেশের ইতিহাসে এত বেশি সংখ্যক সেনা কর্মকর্তাদের সিভিল বা বেসামরিক আদালতে বিচারের নজির আর নেই। তাই বিষয়টি নিয়ে সেদিন থেকে বেশ হইচই পড়ে যায়। সেনা সদরের পক্ষ থেকে 11 অক্টোবর ব্রিফিং এ জানানো হয়, আইসিটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর গণমাধ্যমে প্রকাশের পর বাংলাদেশ সেনাবাহিনী স্বপ্রণোদিত হয়ে দ্রুত পদক্ষেপ নেয়। সেনা সদর নিশ্চিত করে কর্মরত 15 সেনা কর্মকর্তা এবং অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা একজন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। যদিও তারা জানায়, ট্রাইব্যুনাল যে পরোয়ানা জারি করেছে তারা আনুষ্ঠানিকভাবে সে ওয়ারেন্ট বা চার্জশিট হাতে পায়নি। 12 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করে জানানো হয়, 1898 সালের বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির 541 এক ধারার ক্ষমতা বলে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES 54 নম্বর ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপর অবশ্য রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটরের মন্তব্যে আরো শোরগোল পড়ে যায়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আসামিদের গ্রেপ্তার দেখানো হলে ফৌজদারি আইনের মৌলিক নীতি অনুসারে তাদের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। আসামিদের সাবজেলে বা অন্য কোথাও রাখা হবে, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেবল ট্রাইব্যুনালের। তবে এ নিয়ে সেনা সদরের পক্ষ থেকে আর কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সেনা সূত্রগুলো বলছে, এরই মধ্যে বিষয়টি নিয়ে সেনাবাহিনীর সাথে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক হয়েছে। সবশেষ পরিস্থিতি হলো, 22শে অক্টোবর অভিযুক্তদের আদালতে হাজির হতে হবে অথবা তাদেরকে হাজির করতে হবে। 21শে অক্টোবর মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিং এ প্রসিকিউটর মোনার হোসেন তামিম বলেছেন, এখন আইন অনুযায়ী দুটি কাজ হতে পারে। একটি হলো, অভিযুক্তরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ট্রাইব্যুনালে হাজির হতে পারেন, অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে নিয়ে আসবেন। প্রসিকিউটর বলছেন, যদি অভিযুক্তরা বুধবার হাজির না হন অথবা তাদেরকে হাজির না করা হয়, তবে আইন অনুযায়ী তাদের ট্রাইব্যুনালে উপস্থিত হতে একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। দর্শক,
একে প্রচলিত ভাষায় বলে হুলিয়া জারি। হুলিয়া জারির সময় থেকে আসামিকে পলাতক বা ফিউজিটিভ বিবেচনা করা হয়। প্রসিকিউটর মোনার হোসেন তামিম সাংবাদিকদের বলেছেন, পত্রিকায় যে বিজ্ঞপ্তি দেওয়া হবে তাতে অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির হতে একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হবে। সেদিনও যদি তারা হাজির না হন তাহলে তাদের পলাতক ঘোষণা করে তাদের পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল অথবা রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হবে। এই স্টেট ডিফেন্স কাউন্সিল তাদের পক্ষে মামলা পরিচালনা করবে, যেমনটা আইসিটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জন্য নিয়োগ করেছেন। আইনের ভাষায় একে বলা হয় ট্রায়াল অব অ্যাবসেন্সিয়া। তবে আইনজীবীরা মনে করছেন, অভিযুক্তরা যদি আদালতের নির্ধারিত দিনে হাজির না হন তাহলে সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এ নিয়ে প্রসিকিউশনের আগে থেকে মন্তব্য করা প্রসিকিউশনের ক্ষমতার অধিক চর্চা বা অপব্যবহার বলে তারা মনে করেন। সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে, হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে বুধবার আদালতে হাজির করার সম্ভাবনা বেশি। তবে সেখানে একটি কিন্তু আছে, সেটি হলো তাদেরকে হাজির করার আগে তাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকার উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। গোয়েন্দাদের আশঙ্কা, একটি গ্রুপ অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য মব সৃষ্টির চেষ্টা করতে পারে, সেজন্য বিশেষ কড়াকড়ির মধ্য দিয়ে তাদের হাজির করা হতে পারে। তবে তাদেরকে হাজির করা হবে কি হবে না সেটি এখনো 15 সেনা কর্মকর্তাকে জানানো হয়নি। অন্ততপক্ষে এই ভিডিও তৈরির সময় পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি বিষয়টি 15 সেনা কর্মকর্তাকে সরাসরি জানানো হয়নি। দর্শক, এই 15 সেনা কর্মকর্তার পক্ষে লড়ার জন্য একটি শক্তিশালী আইনজীবী প্যানেলও ঠিক করা হয়েছে। আইনজীবী প্যানেলও 22 অক্টোবর আদালতে হাজির হওয়ার পরামর্শ দিয়েছে। বুধবার 15 সেনা কর্মকর্তার পক্ষে সে প্যানেলটি কোর্টে দাঁড়াবে। প্রশ্ন হলো, আদালতে যদি হাজির হন অথবা তাদের হাজির করা হয় এরপর কি হতে পারে? আইসিটির প্রসিকিউটর মোনার হোসেন তামিম বলেছেন, ট্রাইব্যুনালে তারা উপস্থিত হয়ে জামিন চাইতেই পারেন। দর্শক, আইনের প্রাধান্য বা ফৌজদারি কার্যবিধির বা সিআরপিসির অপ্রযোজ্যতা বিবেচনা করলে আইসিটি অ্যাক্টের অধীনে অভিযুক্ত আসামির জামিন পাওয়ার সুযোগ খুবই সীমিত এবং অতীতের রেফারেন্সগুলো ঘেঁটে দেখা যাচ্ছে জামিনের বিষয়টি আইনের ভাষায় বলা হয় কার্যত অনুপস্থিত। তবে প্রসিকিউশন বলছে, জামিনের ভিত্তি থাকলে ট্রাইব্যুনাল তাদের জামিন দিতে পারেন। বাংলাদেশের সাধারণ ফৌজদারি আইন বা সিআরপিসিতে জামিনের বিধান সুস্পষ্ট। ধারা 496 ধারাটি জামিনযোগ্য বা বেলাবেল অপরাধের ক্ষেত্রে জামিনকে অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করে। আবার 497 ধারাটি অজামিনযোগ্য বা নন বেলেবল অপরাধের ক্ষেত্রে আদালতের বিবেচনামূলক ক্ষমতা প্রদান করে। কিন্তু আইসিটি অ্যাক্টের 23 ধারার মাধ্যমে সিআরপিসি সম্পূর্ণরূপে অপ্রযোজ্য ঘোষণা করা হয়েছে। মানে আইসিটিতে সিআরপিসির এসব ধারা বিবেচ্য হবে না। আইনজীবীরা বলছেন, সাধারণ ফৌজদারি আইনের অধীনে প্রাপ্ত জামিনের সংবিধিগত অধিকার, আইনের ভাষা যাকে স্ট্যাটিউটরি রাইট বলা হয়, সে অধিকার আইসিটিতে অভিযুক্তদের জন্য প্রযোজ্য হয় না। তা সত্ত্বেও জামিন দেওয়ার এখতিয়ার সম্পূর্ণরূপে আদালতের। আইনগতভাবে বিষয়টি ট্রাইব্যুনালের নিজস্ব কার্যপ্রণালী বিধি বা রুলস অফ প্রসিডিউর অনুযায়ী সিদ্ধান্ত হবে। প্রসিকিউটর মোনার হোসেন তামিম বলেছেন, আদালত জামিন না দিয়ে অভিযুক্তদের জেল হাজতে পাঠানোর আদেশও দিতে পারেন। সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে তারা কোন কারাগারে থাকবেন। সেনা সূত্রগুলো বলছে, মামলাগুলো বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী চায় এই 15 সেনা কর্মকর্তা সেনা হেফাজতে থাকুক। সেনা সূত্রগুলো বলছে, এই 15 সেনা কর্মকর্তার পক্ষে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা জামিনদার হতে পারেন। তবে পুরো বিষয়টি নির্ভর করছে সেনা সদরের সাথে সরকারের উপর শেষ মুহূর্তের আলোচনা এবং সিদ্ধান্তের উপর। আইনজীবীরা বলছেন, আরো একটি বিষয় কালকে শুনানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সাধারণ ফৌজদারি আইনে অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তার নাগরিক বা রাজনৈতিক অধিকার সাধারণত খর্ব হয় না। কিন্তু বর্তমান সরকারের আমলে গত 6 অক্টোবর আইসিটি একটি চতুর্থবারের মতো সংশোধন করা হয়। সেই সংশোধনীতে 20 গ ধারা একটি গুরুতর আইনি প্রভাব যুক্ত করা হয়েছে। সেটি হলো, আইসিটিতে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সংসদ সদস্য, স্থানীয় সরকার সংস্থার সদস্য, প্রজাতন্ত্রের সেবায় নিযুক্ত হওয়া বা অন্য কোনো সরকারি পদে আর থাকার যোগ্য হবেন না। বিষয়টি নিয়ে 15 সেনা কর্মকর্তার পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করার পরিকল্পনা আছে বলে জানা গেছে। দর্শক, প্রসিকিউশন মঙ্গলবার ব্রিফিং এ যে বক্তব্য দিয়েছে তাতে মনে হতে পারে সেনাবাহিনী এবং সরকারের সাথে প্রসিকিউশনের দূরত্ব আছে। প্রসিকিউটর মোনার হোসেন বলেছেন, আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হওয়া সংক্রান্ত তথ্য প্রসিকিউশনের কাছে আসবে না, কারণ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
কনসার্ন অথরিটি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছে দিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিসের কাছে এ সংক্রান্ত তথ্য আসবে। এরপর ট্রাইব্যুনাল ঘোষণা করবেন তাদের কাছে আদৌ কোনো তথ্য এসেছে অথবা আসেনি। প্রসিকিউশন যদি ট্রাইব্যুনালের মাধ্যমে জানতে পারে নন এক্সিকিউশন রিপোর্ট এসেছে, তখন আইনের বিধান অনুযায়ী পরবর্তী ধাপ সম্পর্কে ট্রাইব্যুনালকে জানাবে প্রসিকিউশন। দর্শক, সারা দেশে তোলপাড় ফেলে দেওয়া এমন একটি ইস্যুতে প্রসিকিউশন এখনো জানে না গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হয়েছে কিনা বা আসামি পক্ষের পরবর্তী মুভমেন্ট কি, সেটি আদালত সংশ্লিষ্ট লোকজনের পক্ষে বিশ্বাস করা সত্যি কঠিন। একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন, সেনাবাহিনী জানিয়েছে তাদের হেফাজতে 15 সেনা কর্মকর্তা আছেন, ট্রাইব্যুনাল তো বুঝতেই পারছেন যে তারা হেফাজতে আছেন। এর জবাবে প্রসিকিউটর মোনার হোসেন বলেছেন, আইন এ ব্যাপারে শুধু আইনের ধারা ও বিধি অনুসরণ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা গণমাধ্যমের মাধ্যমে কি জানতে পেরেছেন এটা ধরবে না। একই ধরনের আরেকটি প্রশ্নের জবাবে মোনার হোসেন বলেছেন, সেটা আনঅফিসিয়ালি বা অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা পাননি সেটাও তারা বলেছেন। আজ অফিস থেকে আসার পর হঠাৎ একটা গান মনে পড়লো, পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। পুরান দিনের কিছু কথা আপনাদের মনে করাই দেই, আপনারা তো ভুলে যান। গত বছর অর্থাৎ 2024 সালের 5 অগাস্ট একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সেই অভ্যুত্থানে প্রেক্ষাপট যদি আপনারা একটু বিচার বিবেচনা করেন, 4 আগস্ট আওয়ামী লীগ সকল পর্যায়ের নেতাকর্মীকে মাঠ থেকে উইথড্র করলো, অর্থাৎ মাঠে কেউ থাকতে পারবে না। সেনাবাহিনী দায়িত্ব নিল 5 আগস্ট কোনো প্রকার ম্যাসাকার, কোনো প্রকার ঝামেলা বাংলাদেশে হবে না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্বয়ং শেখ হাসিনার থেকে দায়িত্ব তুলে নিলেন। এরপর কি হলো? 5 আগস্ট সকাল থেকে একদম দুপুর পর্যন্ত আমরা দেখলাম ঢাকার রাস্তা ফাঁকা, লোকজন নেই, একদম শুনশান নীরবতা। 144 জারি থাকলে যেমনটা হয়। হঠাৎ করে 2-1 ঘন্টার ব্যবধানে 1টার পর থেকে পুরো ঢাকা কয়েক লক্ষ লোকে সমাগম হয়ে গেল এবং সেই লোকজন একত্রিত হয়ে সম্মিলিতভাবে গণভবনে হামলা করলো, গণভবনে লুটপাট করলো। হাঁস, মুরগি, গরু, ছাগল থেকে শুরু করে ব্রা, পেন্টি যা আছে সবকিছু লুটপাট করে নিয়ে আসলো এবং পুরো বিশ্ব মিডিয়া এটা খুব চমৎকার ভাবে দেখালো এবং বাংলাদেশের মানুষ যে কতটা অসভ্য এটা পুরো মিডিয়াতে, পুরো আন্তর্জাতিক অঙ্গনে চমৎকার ভাবে ফুটে উঠলো। তাতে কি বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হয়েছে নাকি সম্মান বেড়েছিল, এটার বিবেচনার দায়িত্ব পুরোপুরি আপনাদের। এখন হঠাৎ করে এই এত পরিমাণ লোক কোত্থেকে আসলো? এখানে মূলত টুইস্ট ছিল ঢাকায় প্রবেশদ্বার, এদিকে উত্তর আব্দুল্লাহপুর, ওদিকে যাত্রাবাড়ি, ওদিকে মাওয়া ঘাটের ওই দিকটায়, এই পাশে গাবতলী। অর্থাৎ ঢাকায় প্রবেশ যে 4টা রাস্তা রয়েছে প্রবেশদ্বার ঢাকার বাইরে থেকে, প্রত্যেকটা প্রবেশদ্বার সেনাবাহিনী উন্মুক্ত করে দিল। এটা যে তারা করবে সেটা 4 আগস্ট বিকেলে মিরপুরে 10 নম্বরে সম্ভবত সেনাবাহিনী পুলিশের উপর গুলি চালিয়েছিল। সেদিনই বোঝা গিয়েছিল যে 5 আগস্ট একটা মেসাকার বাংলাদেশে হতে যাচ্ছে এবং তৎক্ষণাৎ সিদ্ধান্তে শেখ হাসিনা দেশ থেকে চলে যান এবং তাকে যেতে বাধ্য করা হয়, কারণ তার জীবনের একটা আশঙ্কা ছিল। তাকে গণভবনে মেরে ফেলা হতো মবের মাধ্যমে এবং সেটা বিশ্ববাসীকে দেখানো হতো, তাকে হয়তো বা বিবস্ত্র করা হতো। এগুলা সব আপনারা জানেন। কিন্তু এই যে 5 আগস্টের মেটিকুলাস অভ্যুত্থান হইল, এখানে কি সেনাবাহিনীর দায় নেই? সেনাবাহিনী কি সেই দায় এড়াতে পারবে? সেনাবাহিনী দায় এড়াতে পারবে না, কিন্তু ওয়াকারুজ্জামান কি সেই দায় এড়াতে পারবে? ওয়াকারুজ্জামান তো সেনাবাহিনীর প্রধান। সেনাবাহিনীর প্রধান হবার 2 মাসের মধ্যেই সরকারকে ফেলে দিলেন একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই দায়িত্ব ওয়াকারকে নিশ্চয় নিতে হবে এবং 4 আগস্ট সরকার টিকিয়ে রাখবার দায়িত্ব নিয়ে 5 আগস্ট রাস্তা খুলে দিলেন গণভবনে, শেখ হাসিনাকে হত্যা করবার একটা ষড়যন্ত্রে আপনি যোগ দিলেন। এই জন্য তো ওয়াকারকে ভুগতে হবে, তাই নয় কি? এটা জেনারেল ওয়াকারুজ্জামান খুব ভালোভাবে জানতো এবং তার বাহিনীর সদস্যরা জাতির পিতার প্রতিকৃতি ভাস্কর্যে শাবল দিয়ে ভেঙে ফেলেছে, যেটা সংবিধান অবমাননার শামিল, যেটার রাষ্ট্রদ্রোহ অপরাধ। কারণ তখনও 5 আগস্ট সরকার পতনের পরেও যেহেতু 72-এর সংবিধান বলবৎ আছে, তার মানে তখনও জাতির পিতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ক্ষেত্রে তার ভাস্কর্য কোনোভাবেই একটা সরকারি বাহিনীর সদস্যরা অসম্মান করতে পারে না। সেই দায়টাও কিন্তু ওয়াকারুজ্জামানকে নিতে হবে। এরপর 5 আগস্ট সরকার পতন হলো, শেখ হাসিনা চলে গেলেন, ওয়াকার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, পুরো জাতির দায়িত্ব নিলেন। দায়িত্ব নেবার পর কি হলো? 5 আগস্ট থেকে 8 আগস্ট কিন্তু কোনো সরকার বাংলাদেশে ছিল না, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার নামক এই অবৈধ সরকার তখনও কিন্তু শপথ নেয়নি। তার মানে অনানুষ্ঠানিকভাবে দেশের দায়িত্ব ভার ওয়াকারের উপর। তার মানে 5 আগস্ট থেকে দুপুর থেকে শেখ হাসিনার দেশ ত্যাগ করার পর থেকে বাংলাদেশে 8 আগস্ট পর্যন্ত যতগুলা মেসাকার হয়েছে, ইনক্লুডেড ধানমন্ডি 32, বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের পার্টি অফিস এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল সম্পদ, ব্যবসা বাণিজ্য, ঘরবাড়ি, আওয়ামী লীগের নেতাদের ঘরবাড়ি, পাশাপাশি মব, খুন, ধর্ষণ,
চাঁদাবাজি, লুটপাট, ছিনতাই, 3,500 পুলিশকে হত্যা করা, 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত যতগুলা ম্যাসাকার বাংলাদেশে হয়েছে, আওয়ামী লীগের যতগুলা নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটার দায় কিন্তু সেনাপ্রধান ওয়াকারকে নিতে হবে। এবং 5 আগস্ট থেকে 8 আগস্ট যতগুলা পুলিশ হত্যার ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, এই ইন্ডেমনিটি ইউনূস সরকার দিয়েছে। এইটাই যে ওয়াকারুজ্জামানের কোনো যোগ সাজস নাই, এই নিশ্চয়তা আপনারা কোত্থেকে দেবেন? কারণ 5 আগস্ট থেকে তো 8 আগস্টের দায় তো ইউনূস নেবে না, কারণ ওই সময় সে ছিল না। 8 আগস্ট থেকে যত কিছু হয়েছে সবকিছুর দায় ইউনূসকে দিতে পারি আমরা, বা ইউনূসকে এটার দায় নিতে হবে। কিন্তু 5 থেকে 8 আগস্টের দায় কিন্তু ওয়াকারকে নিতে হবে, কারণ ওয়াকার জাতির দায়িত্ব নিয়েছিল ওপেন ভাষণের মধ্য দিয়ে। তাহলে এই দায় এড়ানোর তো একটা রাস্তা দরকার ওয়াকারের জন্য, তাই না? সেই জায়গা থেকে ওয়াকারুজ্জামান 5 আগস্টের পর প্রথমত জামাতের কাঁধের উপর ভর করলেন। এরপর দেখলেন যে জামায়াত যাকে ব্যবহার করার তাকে ঠিক সময় মতো ব্যবহার করে এবং সময় মতো ছুড়ে ফেলে দেয়। এবং ওয়াকারকে ব্যবহার করার প্রয়োজন ছিল 5 আগস্টের অভ্যুত্থানের সময়টায়, তার পূর্বে রাস্তা খুলে দেওয়ার জন্য, তার বাহিনীকে জামাতিকরণ করার জন্য। এটা হয়ে গেছে, এখন ওয়াকারের সময় শেষ, ওয়াকারের প্রয়োজনীয়তা শেষ, ওয়াকার তুমি রাস্তা মাপো। এখন ওয়াকারকে তো বাঁচতে হবে। অপরাধ তো করেছে, 5 আগস্ট নির্বাচিত সরকার ফেলে দেওয়া তো সংবিধান লঙ্ঘনের শামিল, রাষ্ট্রদ্রোহিতা, এটার জন্য তো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এবং ওয়াকারুজ্জামান তো বুঝে গেছে জামাত তাকে নেবে না, পাশাপাশি তার উপর একটা ট্যাগ আছে, শেখ হাসিনার ভাগ্নি জামাই বা কিছু একটা হবে, হোয়াটএভার, মানে আওয়ামী লীগের সে দুলাভাই। এখন ওয়াকার বাঁচার জন্য কি করলো? বিএনপির কাঁধের উপর ভর করলো। সেই জায়গা থেকে সে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় গেল, সাক্ষাৎ করলো সস্ত্রীক। এরপর খালেদা জিয়া বিদেশ গমনের পূর্বেও ওয়াকারুজ্জামান তার সাথে সাক্ষাৎ করেছে, তাকে সকল বন্দোবস্ত করে দিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। সবকিছু ওয়াকারুজ্জামান বিএনপির উপর ভর করেছে। যখন ক্রমে ক্রমে ধীরে ধীরে ওয়াকারুজ্জামান দেখতে পেল যে বিএনপি একটা ফাঁপা গোলকের মতো, অর্থাৎ বিএনপির মধ্যে কিচ্ছু নাই, বিএনপির মধ্যে 101টা গ্রুপিং, পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির কোনো প্রকার লবিং তদবির কিচ্ছু নাই, অর্থাৎ আন্তর্জাতিক ভাবে যে কূটনৈতিক যে সম্পর্ক স্থাপন করা, এই জায়গাগুলোতে বিএনপি পুরোপুরি বিপর্যস্ত, বঙ্গর জন রোগীদের ভাষায় যেটাকে বলা হয় ধ্বজভঙ্গ রোগী বিএনপি। আন্তর্জাতিকভাবে কিন্তু বিএনপির কোনো শক্তিশালী অবস্থান নাই, অর্থাৎ আন্তর্জাতিকভাবে বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে এখনো পরিচিত। এবং তাদের যে প্রধান তারেক রহমান, সে কিন্তু ইউএসএ তে এখনো কালো তালিকাভুক্ত, লাল তালিকাভুক্ত। সো বিএনপির যে কোনো অবস্থান নাই আন্তর্জাতিক অঙ্গনে, এবং বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলেও বেশি দিন স্থায়ী হইতে পারবে না, এটা ওয়াকারুজ্জামান বুঝে গিয়েছে। এখন ওয়াকারুজ্জামান এমন একটা বিপদে পড়েছে, মানে দুটানায় পড়েছে, এখান থেকে বেরোতে পারতেছে না। কিভাবে বেরোবে? কারণ একুল অকুল দুকুল হারিয়ে এখন সে, বাংলা ভাষায় যদি বলি, আম গেল ছালাও গেল। আওয়ামী লীগ তাকে সেনাপ্রধান বানাইলো, আওয়ামী লীগের সাথে গাদ্দারি করলো, জামাতের কাঁধে ভর করলো, জামাত তাকে লাথি মারলো, বিএনপির কাঁধে ভর করে দেখলো যে এগুলা মানে পচা মাল, ডাস্টবিনের প্রোডাক্ট, এখানে দিয়ে তাকে কেউ সেভ করতে পারবে না, অর্থাৎ বিএনপির কেউ ওয়াকারকে ভবিষ্যতে সেভ করতে পারবে না। ওয়াকারের সময় শেষ হওয়ার পর সে তো সাদেক হবে, এরপর তাকে গ্রেফতারের তো তার একটা লবি প্রয়োজন, তো সেই লবির সন্ধানে সে এখন পাগল হয়ে আছে। এইটা মূলত ওয়াকারুজ্জামানের মূল প্রসঙ্গ। এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে সম্পর্ক অবনতি হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিশাল জিহাদি মৌলবাদী অংশের কারণে, এটার দায় ওয়াকারকে নিতে হবে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।